Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের থেকে আমি তোমাদের জন্য এসএসসির যে গ্রুপ ডি গ্রুপ সি রয়েছে, এমটিএস, জিডি, কেপি, ডাব্লিউবিপির যা যা পরীক্ষা রয়েছে এবং রেল প্রত্যেকটার জন্য কিন্তু মকসেট নিয়ে এসেছি আজকে, মকসেট 1। তো এই ক্লাসটা এক্সট্রা ইনফরমেশন সহকারে জিকের ক্লাস, ঠিক আছে। তো তোমরা এই ভিডিওটা সকলের মধ্যে শেয়ার করো যাতে আমি এরকম ক্লাস তোমাদের জন্য নিয়ে আসতে পারি। আর এই ক্লাসটার মধ্যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া থাকবে যেগুলো আপকামিং এক্সামের জন্য তোমাদের কাজে আসবে। চলো তবে ক্লাসটা শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি রয়েছে দেখো, কে অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন? তো অমিত্র ঘাত নামে পরিচিত ছিলেন হচ্ছে বিন্দুসার। অপশান সিতে অ্যান্সার রয়েছে। তারপরে একটা জিনিস তোমরা জেনে রাখো যে এই বিন্দুসার তিনি কিন্তু সম্রাট অশোকের পিতা ছিল, ঠিক আছে। তাকে গ্রিক গ্রন্থে অমিত্রকোটাস নাম বলা হয়েছে। তারপরে তার আরেকটা নামকরণ আছে, সেটা হচ্ছে অমিত্রঘাত, ঠিক আছে। তো অমিত্রঘাত কথাটার অর্থ কি, এটাও প্রশ্ন আসতে পারে। এটা হচ্ছে শত্রুদের দমনকারী বা নিধনকারী, ঠিক আছে। তারপর দেখো এখানে বিম্বিসারের সম্বন্ধে একটা ইনফরমেশন জেনে রাখো। তিনি হর্ষাঙ্ক বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। আর তার উপাধি কী ছিল এটাও কিন্তু প্রশ্ন আসে, সেটা হচ্ছে শ্রেণিক, ঠিক আছে। তো এই ছিল, এই কয়েকটা ইনফরমেশন তোমাদেরকে মনে রাখতে হবে। নেক্সট দেখো, ভারতের কোন ভারতীয় শাসক দিন ই ইলাহি প্রবর্তন করেছিলেন? চালু করেছিলেন কে? এটা হয়ে যাবে আকবর। আকবর কিন্তু চালু করেছিলেন দিন ই ইলাহি। তারপরে এই ঔরঙ্গজেব কিন্তু জিন্দা পীর নামে পরিচিত। শেরশাহর অরিজিনাল নেম বা প্রকৃত নাম কি? ফরিদ খাঁ। এটাও কিন্তু একটা প্রশ্ন আসে। তো দিন ই ইলাহি এটা হচ্ছে আকবরের হিন্দু মন্ত্রী বীরবল এই ধর্মমতটা কিন্তু গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তো এটাও প্রশ্ন আসতে পারে। তারপরে আকবর আরেকটা প্রথা চালু করেছিল, সেটা হচ্ছে জায়গিরদার প্রথা। জায়গিরদার প্রথা এবং দিন ই ইলাহি এটা কিন্তু তিনি প্রবর্তন করেন। তারপর আরেকটা জিনিস মনে রাখো যে শেরশাহ জমি জরিপ করার জন্য এই প্রথা কিন্তু গ্রহণ করেছিলেন, মানে দিন ই ইলাহি, ঠিক আছে। তো তারপরে নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কি আছে দেখো, ভারতের প্রথম ভাইসরয়, বারবার পরীক্ষায় আসা একটা কোশ্চেন। তো এটা উত্তর কি হয়ে যাবে? লর্ড ক্যানিং। লর্ড ক্যানিং হচ্ছে তোমাদের পরাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তিনি হচ্ছে প্রথম ভাইসরয়, ঠিক আছে। আর এই লর্ড ক্যানিংয়ের সময়ই কিন্তু সিপাহী বিদ্রোহ ঘটেছিল। সিপাহী বিদ্রোহ ঘটেছিল হচ্ছে 1857 সালে, ঠিক আছে। এটাও তোমাদের মনে রাখতে হবে। তার আমলে, লর্ড ক্যানিংয়ের আমলে আরেকটা কাজ হয়েছিল, সেটা কি? বিধবা বিবাহ আইন কার্যকর হয়েছিল। আর সত্য বিলোপ যে নীতিটা, সেটা প্রত্যাহার বা সেটাকে কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। তো এই কয়েকটা ইনফরমেশন ছিল এই প্রশ্নটার। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। কোন পর্বত শ্রেণী মণিপুর রাজ্যকে পৃথক করেছে? তো মণিপুর রাজ্যকে পৃথক করেছে, এখানে চারটা অপশানের মধ্যে উত্তর হয়ে যাবে বড়াইল। অপশান বিতে অ্যান্সার রয়েছে, ঠিক আছে। একটা ইনফরমেশন তোমরা মনে রাখতে পারো যে মিশমি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ দাফাদুম, এটা কিন্তু পূর্বাঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি, 5 নম্বর কোশ্চেন। পীরপাঞ্জাল হিমালয়ের কোন অংশে অবস্থিত? ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। ভিডিওটিতে আমি আশা রাখছি 30+ লাইকের, এবং ভিউজ তোমরা যত খুশি শেয়ার করতে থাকো, কিন্তু 30+ লাইক তোমরা যদি করো, আস্তে আস্তে আমি তোমাদের জন্য কিন্তু এই ক্লাসগুলো কন্টিনিউয়াসলি নিয়ে আসবো, যেই ক্লাসগুলো তোমাদের আপকামিং যে কোনো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। তো
তো পীরপাঞ্জাল হিমালয় হচ্ছে মধ্য হিমালয়ে অবস্থিত। অপশান বিতে অ্যান্সার আছে। তো এই মধ্য হিমালয়ের গড় উচ্চতা হয়ে যাবে 1500 থেকে 5000 মিটার। এটা কিন্তু রেঞ্জটা, ঠিক আছে। তো এই যে মধ্য হিমালয় বা লেসার হিমালয় যেটাকে বলা হয়, এখানে উল্লেখযোগ্য যে পর্বত শ্রেণীগুলো দেখা যায় সেটা হচ্ছে পীরপাঞ্জাল রয়েছে, ধওলাধর রয়েছে, কুমায়ুন রয়েছে, তারপর হচ্ছে নাকটিব্বা রয়েছে, ঠিক আছে। আরও অনেকগুলোই রয়েছে, তার মধ্যে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু প্রশ্ন আসে। নেক্সট 6 নম্বর প্রশ্ন কি আছে, ব্লু মাউন্টেন। ব্লু মাউন্টেন বা নীলগিরি পর্বত, ঠিক আছে, এটাকে কিন্তু নীলগিরি পর্বত বলা হয়। তো এখানে কোন ধরনের উপজাতি দেখা যায়? কোনটা হবে অ্যান্সার? অপশান সি, টোডা। টোডা উপজাতি এখানে দেখা যায়, ঠিক আছে। আর এই যে জড়োয়া উপজাতিতে দেখা যায় কোথায়? জড়োয়া উপজাতি দেখা যায় কিন্তু আন্দামান দ্বীপপুঞ্জে। তারপর এই যে ব্লু মাউন্টেন পর্বতাঞ্চলটা কোন কোন রাজ্য জুড়ে অবস্থিত সেটাও জেনে রাখতে হবে। সেটার উত্তরটা হয়ে যাবে তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, ঠিক আছে। আর তাহলে ব্লু মাউন্টেনের কোন উপজাতি দেখা যায় পেলে? টোডা। অপশান সিতে অ্যান্সার। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বিশ্ব স্বাস্থ্য সংস্থার দফতর কোথায় অবস্থিত? এরকম কোশ্চেন কিন্তু স্ট্যাটিক জিকের পোর্শন থেকে আসে, ঠিক আছে। স্ট্যাটিক জিকের থেকে প্রশ্ন কিন্তু আসে। তো এটার উত্তরটা কি হবে? উত্তর হয়ে যাবে কিন্তু অপশান সি, জেনেভাতে। জেনেভাতে কিন্তু আমরা দেখতে পাই WHO এখানে তোমার সদর দপ্তর। আরেকটা ইনফরমেশন জেনে রাখো, সেটা হচ্ছে এটা প্রতিষ্ঠান হয়েছিল কবে? সেটা হচ্ছে 1948 সালের 7ই এপ্রিল, ঠিক আছে, এটা প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। নেক্সট হচ্ছে পুষ্কর মেলাটা কোন রাজ্যে দেখতে পাওয়া যায়? কোন মেলা কোথায় দেখতে পাওয়া যায় সেটার থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো এটা হয়ে যাবে হচ্ছে অপশান ডি, রাজস্থান। রাজস্থানে এই মেলাটা দেখা যায়, ঠিক আছে। পৃথিবীর বৃহত্তম উটের মেলা হচ্ছে এটা, পুষ্কর, ঠিক আছে। তো এটাও প্রশ্ন আসতে পারে যে পৃথিবীর বৃহত্তম উটের মেলা কোন মেলা এবং এটি কোথায় আয়োজিত হয় তো বা অনুষ্ঠিত হয়? তো সেটা হয়ে যাবে পুষ্কর আর হচ্ছে রাজস্থান, ঠিক আছে। আশা করছি বুঝতে পারছো যে কীরকম টাইপের কোশ্চেনগুলো তোমাদেরকে পড়ে রাখতে হবে। নবকলেবর উৎসবটি কোথায় পালিত হয়? নবকলেবর উৎসবটা কিন্তু আমরা উড়িষ্যাতে দেখতে পাই। অপশান সিতে অ্যান্সার আছে। আর এই উৎসবটা কোন ঠাকুরের সাথে বা কোন মন্দিরের সাথে সম্পর্কিত? এটা কিন্তু জগন্নাথ মন্দিরের সাথে সম্পর্কিত। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, নিম্নলিখিত কোন নৃত্যটি লোকনৃত্য নয় বা ফোক ডান্স নয়? এটা হয়ে যাবে মোহিনীঅট্টম। অপশান এতে অ্যান্সার আছে। এটা কিন্তু একটা ক্লাসিক্যাল ডান্স, ঠিক আছে। আর এই মোহিনীঅট্টম নামটা কোথা থেকে এসছে? মোহিনীঅট্টম নামটা কিন্তু ভগবান বিষ্ণুর অবতার মোহিনীর থেকে এসছে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 11 নম্বর, কলমকারী চিত্রের উদ্ভব কোথায় হয়েছে, মানে কোথায় প্রথম দেখা গিয়েছে? এটা হয়ে যাবে অন্ধ্রপ্রদেশে। অপশান ডিতে অ্যান্সার আছে। তো কলমকারী এটা হচ্ছে মছলিপত্রম অঞ্চলের থেকে উদ্ভব হয়েছে, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন, এটা তোমরা সকলেই অ্যান্সার দিতে পারবে। জাকির হোসেন কোন ক্ষেত্রের সাথে যুক্ত? তিনি কিন্তু মিউজিকের সাথে যুক্ত, অর্থাৎ সঙ্গীতের সাথে যুক্ত। তো তিনি একজন কি মানে আরও স্পেসিফিক করে বলতে গেলে তিনি একজন তবলাবাদক, ঠিক আছে। তিনি একজন তবলাবাদক, সঙ্গীতের সাথে যুক্ত। তো এখানে ডাইরেক্ট যদি তবলা অপশান থাকে তোমরা তবলা করবা, ঠিক আছে। নেক্সট কি আছে দেখো, ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়? কিসের দ্বারা? এটার উত্তরটা হয়ে যাবে ভারতের গণপরিষদের দ্বারা। তো গণপরিষদের থেকে যে কোশ্চেনটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গণপরিষদের ধারণা প্রথম কে দেন? এটা উত্তর হয়ে যাবে এম.এন. রয়। এম.এন. রয় হচ্ছে প্রথম ধারণা দেন। তারপরে হচ্ছে গণপরিষদের সংবিধান কি করতে গৃহীত হয়
মানে কত সালে, সেই সালটা হয়ে যাবে 1949 সালের 26শে নভেম্বর। ঠিক আছে, নভেম্বর মাসের 26 তারিখ গৃহীত হয়েছিল। তো কার্যকরী হয়েছিল কবে থেকে, সেটা হচ্ছে পরের ইয়ারে, অর্থাৎ 1950 সালের 26শে জানুয়ারি। ঠিক আছে, এখানে 3টা প্রশ্নই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে প্রথম ধারণা দেন এম.এন. রয়। কবে গৃহীত হয়েছিল, সেটা হচ্ছে 1949 সালের 26শে নভেম্বর। 26শে জানুয়ারি 1950 থেকে এটা কিন্তু কার্যকর হয়েছিল। ঠিক আছে, এই গেল এটার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট কি আছে দেখো, সুপ্রিম কোর্টের, ভারতের সুপ্রিম কোর্টের বিচার নিযুক্ত হওয়ার জন্য কতদিন উচ্চ আদালত অনুশীলন করা প্রয়োজন? মানে এখানে হাইকোর্টটা কতদিন অবধি করতে হবে, সেটা কিন্তু এখানে কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে 10 বছর। অপশান এতে অ্যান্সার আছে। তো এখানে একটা জিনিস ইম্পর্টেন্ট মনে রাখো, সেটা হচ্ছে 124 নম্বর ধারায় সুপ্রিম কোর্টের বিচারকদের যোগ্যতা নির্ধারণ করা হয়েছে। ঠিক আছে, তো কোনো অ্যাডভোকেট যদি 10 বছর বা তার থেকে বেশি হাইকোর্টের সাথে যুক্ত থাকে, তাহলে কিন্তু তিনি হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক হওয়ার যোগ্যতা লাভ করবে। ঠিক আছে, নেক্সট 15 নম্বর কোশ্চেন কি আছে দেখো, নিচের কোনটি তাপমাত্রার একক নয়? তো তোমরা দেখতে পাচ্ছ ফারেনহাইট, সেলসিয়াস, কেলভিন, এগুলো কিন্তু আমাদের টেম্পারেচার বা তাপমাত্রার একক। কোনটা নয় তাহলে? পাস্কেল। এটা কিসের একক সেটাও জানতে হবে, সেটা হচ্ছে চাপের একক বা প্রেশারের একক। আচ্ছা, নেক্সট 16 নম্বর প্রশ্ন, অপটিক্যাল ফাইবার কিসের সাথে বা কিসের নীতিতে কাজ করে? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। অপশান এতে অ্যান্সার আছে। একটা জিনিস তোমরা একটুখানি মনে রাখো, এই একটি অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের প্রতিক্রিয়ার মাধ্যমে তার যে অক্ষ বরাবর আলো প্রেরণ করে। আলোকে কেন্দ্রে সীমাবদ্ধ করতে অপটিক্যাল ফাইবারে এই নীতিটা কিন্তু ব্যবহার করা হয়। এক্সট্রা ইনফরমেশন হিসেবে তোমরা মনে রাখো। আরেকবার ইনফরমেশনটা বলে দিচ্ছি, একটি অপটিক্যাল ফাইবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন প্রতিক্রিয়ার মাধ্যমে তার অক্ষ বরাবর আলো প্রেরণ করে। ঠিক আছে, এই আলো কেন্দ্রে সীমাবদ্ধ করতে অপটিক্যাল ফাইবারে এই নীতিটা আমরা মানে এই নীতিটা কার্য করে। তো তারপরে রয়েছে দেখো 17 নম্বর প্রশ্ন, কোন গ্যাসটি আলোক প্রদানকারী গ্যাস হিসাবে ব্যবহৃত হয়? তো এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এটার অ্যান্সারটা হয়ে যাবে প্রোপেন। তো প্রোপেনের সংকেত কি সেটাও জানতে হবে, সেটা হচ্ছে C3H8। ঠিক আছে, C3H8। তো এই প্রোপেন গ্যাসটা কিন্তু এলপিজি অর্থাৎ লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, সেটাতে ইউজ করা হয়। আর এটা কোথায় থাকে? সেটা কিন্তু রান্নার গ্যাসে থাকে। ঠিক আছে, নেক্সট 18 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা BSE, এটা কিন্তু শর্ট ফর্ম হিসাবে প্রশ্ন আসে যে এটা কোন বছর প্রতিষ্ঠিত হয়েছিল? এটা উত্তর হয়ে যাবে অপশান সি, 1875। এটা কিন্তু স্থাপিত হয়েছিল। আর এটার সদর দপ্তর কোথায়, এটাও প্রশ্ন আসতে পারে। উত্তর হয়ে যাবে বোম্বেতে বা মুম্বাইতে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি আছে দেখো, 19 নম্বর, কে ন্যূনতম সামর্থ্য বা MSP এর সুপারিশ করে? তো এটা হয়ে যাবে অপশান সি, দ্য কমিশন ফর এগ্রিকালচার কস্টস অ্যান্ড প্রাইজেস, অপশান সিতে। ঠিক আছে, তো এটার সম্বন্ধে তোমরা ইনফরমেশন হিসাবে একটু মনে রাখতে পারো যে এই কমিশন গঠন করা হয়েছিল ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত বিষয়ে সুপারিশ করার জন্য, যাতে কৃষকরা উৎপাদিত দ্রব্যের লাভজনক মূল্য পেয়ে আরও উৎসাহিত হতে পারে। ঠিক আছে, আরেকবার রিপিট করতে হবে, তাহলে আরেকবার শুনে নাও। এই কমিশন গঠন করা হয়েছিল কেন? ন্যূনতম সহায়ক মূল্য সংক্রান্ত বিষয়ে সুপারিশ করার জন্য, যাতে কৃষকরা উৎপাদিত মূল্যের
লাভজনক একটা মূল্য পেয়ে উৎপাদনে উৎসাহী হয়ে আরও বেশি বেশি করে কাজ ভালো করতে পারেন তার জন্য। তো এটা ছিল এক্সট্রা ইনফরমেশন হিসেবে। তো তারপরে 20 নম্বর কোশ্চেন কী আছে দেখো, কোন দিনটি বিশ্ব জনসংখ্যা দিবস হিসাবে পালিত হয়? এটা হয়ে যাবে 11th জুলাই, অপশন বিতে অ্যান্সার আছে। তো এটা কবে থেকে পালিত হয়েছিল? সেটা 1989, ঠিক আছে। এই সাল থেকে এই দিবসটা পালন করার জন্য ইউএনডিপি মানে ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামে এটা কিন্তু নির্দেশ দেওয়া হয়েছিল যে বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে হবে, ঠিক আছে। তো এরকম টাইপের কোশ্চেন কিন্তু আসে। তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী লেসনে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর আপকামিং এক্সাম।